সংকল্প, সাধনা, সমাধান। আজ চারিদিকে করোনা, করোনা, করোনা। মৃত্যুর হার, হসপিটালাইজেশন, অক্সিজেনের কমি বারবার আমাদের সামনে উঠে আসছে। খুবই ভয় হয়, তাই না? ভয় করলে তো চলবে না। আমি তোমাদের সেই দৈব বাণী মা ভই, মা ভই, ভীত হয় না, ভীত হয় না, এ কথা বলবো। আমি বুঝতে পারছি তোমাদের ভয়ের কারণ। দুর্বার সংসার দাবাগ্নি দগ্ধম দুধুয় মানম দূরদৃষ্ট বাতই ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু। চারিদিকে যেন সেই জঙ্গলের আগুনের মতো দাবদাহ ছড়িয়ে পড়ছে, তার উপরে বাতাস প্রবাহিত হচ্ছে, আর আমরা বলছি শরণ্যম সাত তদ অহম ন জানে। কারই শরণাপন্ন হই, কে আমাদের এই দাবদাহ অগ্নিকে নির্বাপিত করবে আর আমাদের মনের মধ্যে নিয়ে আসবে আনন্দ। এই বিষয়ে বলতে গেলে কি জানো, আমাদের সংকল্প দৃঢ় করতে হবে। আর সংকল্প দৃঢ় কিভাবে হবে? সংকল্প দৃঢ় তখনই হবে যে সময় আমরা বুঝতে পারবো যে আমাদের 80%-এরও বেশি রোগী যারা আছেন তারা বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন। তাই তো ডাক্তাররা বারবার বলছেন, যদি শ্বাস নিতে অসুবিধা না হয় তাহলে অযথা আপনি হসপিটালে যাবেন কেন? ভারত, যেখানের পপুলেশন মোর দেন 134 লাখ ক্রোর্স, এত এত মানুষ যেখানে, সেই দেশে সম্ভব নাকি বেড দেওয়া, অক্সিজেন দেওয়া? সম্ভব নয়। তাহলে আমাদের তো পর্যবেক্ষণ করতে হবে জ্বরটা কত এসেছে। জ্বরটা যদি থাকে 100, 101, তাহলে তো কোনো বড় কথা নয়। শুষ্ক কাশি, তাও বড় কথা নয়। যে সময় নিঃশ্বাসের দুর্বলতা হবে সে সময় আপনি ভাববেন চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা। তাহলে প্রথম স্টেপটা আমাদের কি? আমাদের নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। আমরা অনেক আগের থেকেই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। নিজেকে বাঁচাতে হবে। আমি যদি নিজেকে বাঁচাতে পারি, আমার দেশের জন্য সবচাইতে বড় দান সেটাই হবে। আমি যদি নিজে বাঁচি তাহলে আমার পরিবার বাঁচবে, আমার পরিবার বাঁচলে আমার সমাজ বাঁচবে, আমার সমাজ বাঁচলে আমার রাজ্য বাঁচবে, রাজ্য বাঁচলে আমার দেশ বাঁচবে। আজ এরই ডাক পড়েছে আমাদের কাছে যে আমি নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো। প্রথমের কথা হোম আইসোলেশনের কথা। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, আমার ছোট্ট বাড়ি হোক না কেন, একটা রুমে তার থাকার আমি নিশ্চয়ই ব্যবস্থা করব। আর যিনি অসুস্থ হয়ে পড়ছেন তার মাথার মধ্যে একটাই কথা রাখতে হবে যে এই অসুস্থতার ইফেক্ট, প্রতিফল অন্য অন্য মানুষের অন্য অন্য প্রকার। তার মানে হয়তো এই কোভিড আক্রান্ত একজন সুস্থ হয়ে উঠছেন, আরেকজনও সুস্থ হয়ে উঠছেন, কিন্তু আরেকজন নাও হতে পারেন। কারণ এটা নির্ভর করছে ব্যক্তি ইমিউনিটি পাওয়ারের উপরে। তাই বাড়ির অন্যদের, স্ত্রী, বাচ্চা, বাবা, মা, দাদা, দিদি থেকে দূরে থাকতে হবে আমাদের। আমরা তো মধ্যবিত্ত ঘরের, তথাকথিত বলতে গেলে কি জানো, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির। সবার ঘরে দুটো বাথরুম নেই, এমনকি একটাও বাথরুম নেই।
কি কষ্ট বলো তো আমাদের। কিছুদিন আগে পর্যন্ত আমরা রাস্তার ধারে পেশাব করতাম, নদীর ধারে গিয়ে ল্যাট্রিন করতাম। এগুলো কিন্তু ছাড়তে হবে ভাই, এ ছাড়ার সময় এসে গেছে, না হলে কিন্তু বিপর্যয়। যদি বাথরুম সেপারেট থাকে তাহলে সেপারেট বাথরুম ব্যবহার করুন। এমনকি পোষা কুকুরটাকে ডাকবেন না, ওর শরীরের মধ্যে হাত বুলাবেন না, বাইরে কারো সাথে দেখা করবেন না। আপনি যদি হোম আইসোলেশনে থাকেন তাহলে একা থাকার চেষ্টা করুন। আর যদি বেশি কিছু খারাপ লাগে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, বাড়ির থেকে বাইরে যাওয়ার দরকার নেই, ফোনের মাধ্যমেও আমরা যোগাযোগ রাখতে পারবো। অনেকেই প্রশ্ন করেছে কখন চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। আমি প্রথমেই বললাম, যদি আমাদের শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, বুকে মধ্যে একটা যেন অবিরাম ব্যথা বা চাপের সৃষ্টি হয়, তাহলেই কিন্তু আমাদের অক্ষমতা বেরোবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হলো যদি ঠোঁট কিংবা মুখ নীল হয়ে যায়, তাহলে বুঝতে হবে অক্সিজেনের কমি হচ্ছে। থার্মোমিটারের মতো অক্সিমিটারও বাড়িতে রাখতে হবে, আর অক্সিমিটার দিয়ে দেখতে হবে যে আমার টেম্পারেচারটা, যেমন আমরা থার্মোমিটার দিয়ে দেখি সেরকম অক্সিজেনের ভলিউমটা ব্লাডে কত আছে সেটা নিয়ে নিতে হবে। যদি এটা 95 এর নিচে থাকে আর ঠোঁট বা মুখ নীল হয়ে উঠে, বুকে ব্যথা হয়, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, তাহলে কিন্তু ডাক্তারের কাছে ছুটে যেতে হবে। তার আগে আমি কি করব? সিম্পল কথা, মাস্ক ব্যবহার করব। একটা মাস্ক নয়, যে দরকার হয় দুটো মাস্ক পরব, ডিস্টেন্স রাখবো, একে অন্যের কাছ থেকে দূরে থাকবো, আর বারবার হাত ধুয়ে নেব। একটা কথা বিশেষত মনে রাখবে, নাক ঝাড়ার পরে, কারণ আমাদের অনেক অভ্যাস খারাপ ভাই, ছোটর থেকে পাড়া গাঁয়ে থেকে মানুষ আমরা, তাই নাক ঝাড়ার পরে, কাশি বা হাঁচি দেওয়ার পরে নিশ্চয়ই হাতটা যেন আমি ধুয়ে নিই। বাথরুমে যতবার যাব, যতবার পেশাব করব, নিশ্চয়ই আমি হাত ধুয়ে নেব। খাবার খাওয়ার পরে নিশ্চয়ই হাত ধুয়ে নেব। যদি সাবান বা জল না পাওয়া যায় তবেই আমি আমার স্যানিটাইজার ইউজ করব, কারণ আমরা তো সাধারণ ঘরের মানুষ, বারবার স্যানিটাইজার কেনার ক্ষমতাও আমাদের নেই। কিন্তু একটা কথা তো আমরা বারবার মনে রাখবো, যে যদি আমরা কাশি বা হাঁচি বা হাত দিয়ে আমরা কোনো ধরনের এই ধরনের পদার্থগুলোকে টাচ করি, তাহলে নিশ্চয়ই যেন আমরা হাতটা ধুয়ে নিই। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা পরিষ্কার বা জীবাণু মুক্ত কিভাবে নিজেকে করব? জীবাণুনাশক যে পদার্থ পাওয়া যাচ্ছে, যদি কোনো ক্লিনার পাওয়া যায় বা ব্লিচিং পাউডার মিশিয়ে এই টেবিল, দরজার হাতলগুলো, লাইটের সুইচগুলো, কাউন্টারে যে টিপস দেওয়া হচ্ছে সেটা, হ্যান্ডেল, টয়লেটের জায়গাগুলো, জলের কল, কারণ আমরা এখনো আমাদের মা বোনেরা বাইরে গিয়ে জল নিয়ে আসি, তো জলের কলের কাছে যাওয়ার পরেই ব্লিচিং পাউডার দিয়ে জলটাকে ধুয়ে নেওয়া, বালতিনটাকে ধুয়ে নেওয়া, আর যে জিনিসগুলো দিয়ে জল আনছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া, এগুলো কিন্তু খুবই দরকার। দরকার হলে সেল ফোন, রিমোট কন্ট্রোল সবগুলো একটু ক্লিনার দিয়ে নিজেরা সাফ করে নেব। টাচ স্ক্রিন গুলো ভুলে যাবেন না নিশ্চয়ই। এখনো প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, এগুলো তো ধোয়ার জিনিস, ধুয়ে নিলাম, কিন্তু নরম যে জিনিসগুলো সেগুলো আমি কিভাবে ধুবো? যেমন কার্পেট, কম্বল, পর্দা বাড়ির, এগুলো কি করব? জীবাণুনাশক ক্লিনার বা সাবান দিয়ে এটা ধুয়ে নেবেন। মনে রাখবেন, আমাদের গ্রামে গঞ্জে প্রায়ই এই বসন্ত ঋতুর সময় চিকেন পক্স হয়ে থাকে। মায়ের দয়া হলে আমরা কেমন ভাবে থাকি, ঠিক সেইভাবেই থাকতে হবে। মায়ের দয়া যদি হয় কারো, আমরা সে ঘরে ঢুকি না।
বাইরে থাকি সেইভাবে এখনো বাইরে থাকতে হবে। একই যেভাবে ওটাও তো ভাইরাস গঠিত ডিজিজ, আর এটাও তো ভাইরাস ডিজিজ, এটাও তো এক প্রকারের বড় মায়ের দয়ায়। তাহলে কেন কেন আমরা এত তার কাছে যাব, তার সাথে কথা বলবো, তার জিনিসপত্র চুবো? এটা বুঝতে পারছো না কেন? এটা বড় মায়ের দয়া, করোনা মায়ের করুণা, মায়ের এটা করোনা। তাই এটা মনে রাখবে, চিকেন পক্স বা বসন্ত চাইতেও অনেক বড় রোগ এবং ছোঁয়াচে রোগ। তাই ওর কাছে যাবে না, ওর কাছ থেকে দূরে থাকবে। আমার মনে হয় যে সময় আমাদের বসন্ত হয়েছিল, চিকেন পক্স, কেমন করে মা বা বাড়ির সবাই আমাদের যা কিছু জিনিস ছিল, থালা বাসন চশমা কাপ এমনকি বিছানাপত্র সব কিছু গরম জল দিয়ে ধুয়েছিলেন। কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দিতেন না আমাদের রুমের ভিতরে। সেইভাবেই কিন্তু আইসোলেশনটা করতে হবে। বাথরুম যদি আমরা যেতাম, বাথরুমে যা কিছু আমরা ইউজ করতাম সবই আবার গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হতো। কখনো আমরা রুম শেয়ার করিনি। চিকেন বক্স যদি হতো সে সময় আমরা রুম শেয়ার করতাম না, জানালা গুলো খুলে রাখতাম। সেইভাবে এখনো থাকতে হবে। ঠান্ডা কিছু খেতাম না। করোনাগ্রস্ত হলে তোমরাও কিছু ঠান্ডা খাবে না। এটা ট্রান্সমিট হচ্ছে, এটা এক মানুষের কাছে অন্য মানুষের কাছে যাচ্ছে, রক্ত মল লালা থুতু শ্লেষ্মা বমি পেশাব এসবই দিয়ে। যদি টয়লেট ইউজ করে, যার মনে হচ্ছে যে আমার করোনা হয়েছে, সে কিন্তু নিশ্চয়ই টয়লেটের ঢাকনাটা বন্ধ করে নেবে। যে সময় তুমি ঢাকনাটা বন্ধ করে কিন্তু ফ্লাশটা করবে, না হলে জীবাণুগুলো বাতাসের মধ্যে মিশে যাবে আর বাড়ির ছোট্ট ছেলে মেয়ে সবাইকে অসুস্থ করে ফেলবে। আর মনে রাখবে, অসুস্থ মানুষের সে বেডরুম বাথরুম এগুলো যেন নিয়মিতভাবে পরিষ্কার করা হয়। পরিষ্কার সময় ফেস মাস্ক এবং গ্লোভস নিশ্চয়ই পরবেন। রেগুলার বিছানাপত্র গরম জলে এবং ডেটল দিয়ে ধুবেন। অসুস্থ মানুষের পোশাকের সাথে অন্যান্য মানুষদের মানে বাড়ির অন্য মানুষদের পোশাকপত্র মিলিয়ে ফেলবেন না। তাদের পোশাকপত্রগুলো সেপারেট করে ধুবেন। ফেস মাস্ক রেগুলার ব্যবহার করবেন। এরপরে প্রশ্নটা আসছে যে স্যার আমাদের হোম আইসোলেশন কতদিন পর্যন্ত থাকতে হবে? কমসে কম 2 সপ্তাহ, 14 দিন। 3 দিন উইদাউট মেডিসিনে থাকলার পরে যদি জ্বর না হয় তাহলে ভাববে, বা কাশি না হয় তাহলে ভাববে তুমি রোগমুক্ত হয়েছো। না হলে কমসে কম 21 দিন পর্যন্ত তোমাকে এই আইসোলেশনে থাকা উচিত। আমি একটা কথা তোমাদের বারবার বলবো, যে তোমরা ভয় করো না। যদি ভয় করবে তাহলে কিন্তু তোমাদের ইচ্ছা শক্তি কমে যাবে, আর ইচ্ছা শক্তি যদি কমে যায় তোমরা দুর্বল হয়ে পড়বে। বিবেকানন্দ বলেছেন, স্বামীজির কথা মনে করো, সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো। তাই বাড়ির আশেপাশে নিশ্চয়ই করোনা হবে, এবং আমাদের কিন্তু অহং জ্ঞান করলে হবে না। আমাদের জানতে হবে রোগীকে সেবা করব, কিন্তু রোগের থেকে দূরে রাখতে হবে নিজেকে। তাই বারবার বলছি, তোমার মনের শক্তি সূর্যের কিরণের মতো দীপ্ত হোক। আর সূর্যের কিরণের যেন দীপ্তি যদি আমরা এক জায়গাতে কেন্দ্রীভূত করি, তখন কিন্তু বড় বড় জিনিস গুলো এরা জেলে ফেলে। তাই তোমাদের বলি, তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হও আমার সাথে, যে আমরা এই করোনাকে হারাবো। করোনাকে হারানো কোনো বিরাট বস্তু নয়। করোনা হেরে যাবে যদি আমরা চাই, আর আমরা যদি না চাই তাহলে কিন্তু করোনা হারবে না। তাই আমাদের করোনাকে হারানোর জন্য রীতিমতো চেষ্টা করতে হবে।
আর প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। যদি একটা কথা বারবার আমি বলছি, শরীরের প্রথম অবস্থাটাতে শরীরের ব্যথা হবে, চোখগুলো জ্বলবে, মাথায় ব্যথা, কোনো কোনো সময় বমির ভাব আসবে, পাতলা পায়খানাও হতে পারে, নাকটা চুটে যেতে পারে, চোখটাতে জ্বালা করতে পারে, আর জ্বর জ্বর ফিল হবে। তখন তুমি বুঝবে যে এটা করোনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যে সময় আমরা ঘুষবো, মানে ভিতরে ঢুকবো দ্বিতীয় ধাপের, সেটা হচ্ছে চতুর্থ থেকে অষ্টম দিন। ধীরে ধীরে আমাদের অনেকেরই টেস্ট চলে যাবে, আমরা খাবার স্বাদ পাবো না, খাবারের গন্ধগুলোও পাবো না, অনেক বেশি টায়ার্ড ফিল হবে। আর যদি আবার আমি বলি চেস্ট পেন হয়, রিবকে যে পেন হয়, ছাতিটা যেন মনে হয় যেন ভরে উঠছে, লোয়ার ব্যাকে যদি পেন হয়, তাহলে কিন্তু মনে হতে হবে আমাদের এটা দ্বিতীয় পর্যায়ে আমরা এসে পড়েছি। বসার সময় মনে হবে যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে উঠছে, তাহলে কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিতেই হবে। কারণ কোভিড-19 অক্সিজেনটাকে বেঁধে ফেলে, আর অক্সিজেন যে সময় বেঁধে ফেলবে, সে সময় নিশ্চয়ই আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কম হয়ে যাবে। তাই আবার আমি বলি যে এ সময় আমরা কি খাবো, কি করব। অনেক সময় দেখবে তোমার থ্রোটটা যেন খুসখুস করছে, শুকনো কাশি কাশছো, হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে, আর ব্রিদিং এ ডিফিকাল্টি আসছে, শ্বাস নিতে পাচ্ছি না। সে সময় কিন্তু নিশ্চয়ই মনে রাখবে যে আমাদের বাড়িতে যে সাধারণ চিকিৎসার যে প্রণালী, যেমন আমরা জ্বর এলে প্যারাসিটামল খাই, এখানেও তাই খাবো। আর যদি প্রিভেন্টিভ মেডিসিন মানে বাঁচার যদি থাকতে চাই, বাড়িতে কারো হয়েছে বা কারো সংস্পর্শে আমি এসেছি যার করোনা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কতগুলো মেডিসিন ইউজ করা উচিত। যেমন ট্যাবলেট আইভারমেসিটিন 12 mg 5 দিন পর্যন্ত আপনি খেয়ে নিন। মাল্টিভিটামিন একটা করে ট্যাবলেট 15 দিন খাবেন। জিঙ্কোভেট জিঙ্ক ট্যাবলেট 15 দিন খাবেন। ভিটামিন সি 15 দিন খাবেন। এলসিজেড 5 mg একটা করে গুলি শোয়ার সময় 5 দিন খাবেন। আর যদি কাশি হয়, অ্যামব্রক্সিল সিরাপ, এটা কিন্তু প্রথম স্টেটে খাবেন। পরে যদি আরো দরকার হয়, ডক্সিসাইক্লিন 100 mg 5 দিন পর্যন্ত খাবেন একটা একটা করে। আর যদি পেটে গ্যাস হচ্ছে বলে মনে হয়, তাহলে ওমেজ ট্যাবলেট নিশ্চয়ই খাবেন নাস্তা করার পরে সকালে। এগুলো কিন্তু প্রিভেন্টিভ মেডিসিন, এই মেডিসিন গুলো নিশ্চয়ই আপনারা ইউজ করবেন। আর যদি শ্বাসের কষ্ট হয়, তাহলে কিন্তু মনে রাখবেন প্রথম আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে প্রোন পজিশনে শুবেন, পেটের উপরে চাপ দিয়ে শুবেন, পেটটাতে একটা বালিশ রেখে একটা পিলো আপনার যে নেক আছে নেকের তলাতে রাখবেন, আর দুটো পিলো চেস্টের উপরে রাখবেন, আর দুটো পিলো আপনি পেটের তলাতে রাখবেন। এইভাবে যদি নাও পারেন, যদি পিলো বাড়িতে নাও থাকে, তাহলে কিন্তু একটা কথা আমি বারবার বলছি, পেটের উপরে উপুর করে শুবেন, পেটের উপর ভর দিয়ে শুবেন, আর মৎস্যাসন করবেন। তাহলে কিন্তু অনেক সময় এই প্রোন অবস্থাতে আপনার শ্বাস প্রশ্বাস ভালো হবে। ছোট ছেলেদের বলবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
এইভাবে গুনে চলবে এক নিঃশ্বাসে, 1 থেকে 60 পর্যন্ত, 1 থেকে 70 পর্যন্ত যতটা পারে। আপনিও তাই করবেন। কিন্তু এই প্রোনিং এর একটা ব্যাপার আছে, এই যে পেটের ভর দিয়ে শোয়া, এটা কিন্তু খাবার পরে গিয়ে শুবেন না, এটা সকালে সন্ধ্যাতে এক্সারসাইজের মতো করবেন। আর রামদেব বাবা বা বিভিন্ন আমরা যে শিখেছি অনুলোম বিলোম, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, মুখ দিয়ে ছোড়া, মুখ দিয়ে ছাড়বেন, নাক দিয়ে নিবেন, মুখ দিয়ে ছাড়বেন, মুখ দিয়ে নিবেন, নাক দিয়ে ছাড়বেন, কমসে কম 10-10-20 বার। বাঁ দিকে নিবেন, ডান দিকে ছাড়বেন, ডান দিকে নিবেন, বাঁ দিকে ছাড়বেন। এইভাবে নিঃশ্বাসটা গভীর নিঃশ্বাস নিবেন। কিন্তু প্রোনিংটার ব্যাপারটা ওই যে পেটের উপর চাপ দিয়ে, এটা কিন্তু প্রেগনেন্ট লেডি যারা আছেন, যারা প্রেগনেন্সিতে আছেন তাদের জন্য নিষিদ্ধ। যাদের মধ্যে থ্রম্বোসিস ডিজিজ আছে বা হার্টের প্রবলেম আছে তাদেরও এটা নিষিদ্ধ। যদি ফিমার বা প্যালভিক ফ্র্যাকচার থাকে, আনস্টেবল স্পাইন হয়, তাহলেও এটা নিষিদ্ধ। না হলে কিন্তু প্রোনটা খুব ভালো কাজ করে। আর বাইরে যে সময় কাজের জন্য আপনারা যাবেন, মনে রাখবেন বাড়িতে আসার পরে নিশ্চয়ই স্টিম নেওয়ার কথা, স্টিমটা নিশ্চয়ই নেবেন, এটা কিন্তু ভুলবেন না। অনেক সময় আমরা টেস্ট করালে দেখতে পাচ্ছি যে প্রথম টেস্ট আরটিআরে আমরা হয়তো নেগেটিভ রেজাল্ট পেলাম, কিন্তু যদি লক্ষণগুলো সবই মনে হয় যে করোনার, তাহলে কিন্তু আইসোলেশনেই থাকবেন। অনেক সময় টেম্পারেচারটা হয়ে যাচ্ছে 101, সিআরপি র্যাপিড রাইজ করে যাচ্ছে, পারসিস্টেন্ট কাপ হচ্ছে, আর SO2 যেটা এই SpO2 স্পেসিফিক যেটা আমাদের অক্সিজেনের ভলিউমটা নেমে যাচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে নিশ্চয়ই যাবেন, এটা কিন্তু ভুলবেন না। আর যাদের ব্লাড সুগার আছে তাদের কিন্তু একেবারে মনে রাখতে হবে, যেভাবে ইনসুলিন নিয়ে যাচ্ছেন নিয়ে যাবেন নির্দিষ্ট রূপে, এবং তারা বিশেষ রূপে অন্যের থেকে দূরে থাকবেন। আর এই সময় একটা কথা মনে রাখবেন, সুগারের পার্সেন্টেজ বডিতে অনেক বেশি বেড়ে যায়। তাই সুগার জাতীয় যে খাবারগুলো যেমন ভাত, রুটি, এগুলো কম খাওয়াই উচিত। ভাতটা তো একেবারে বন্ধ করে দেওয়া উচিত যদি আপনি কোভিডের দ্বারা আক্রান্ত হন। এটা তো আগেও ছিল আমাদের কাছে, যে সময় আমাদের জ্বর হয় এখনো গ্রামগঞ্জে ভাত খেতে দেওয়া হয় না, আমরা রুটি খাই। তাই রুটি খাবেন। কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করবেন। প্রোটিন জাতীয় খাবার, ডাল, সোয়াবিন, লেবুর জল, বাতাপি লেবু, এগুলো নিশ্চয়ই খাবেন। আর সিটি চেস্ট করাবেন, IL-6 এগুলো কিন্তু নিশ্চয়ই করবেন। সিআরপি হচ্ছে গুড মার্কার, স্টার্ট দ্য স্টেরয়েড। যদি দরকার হয় সিআরপি করে আপনি স্টার্ট করবেন স্টেরয়েডের কথা। আর একটাই কথা বারবার আমি বলছি, যে যদি এই ধরনের অসুবিধা হয়, শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়, তাহলে নিশ্চয়ই আপনি দয়া করে এইগুলো, আমরা স্যাট্রাজিন নেব, আমরা স্টিম নেব, কাঢ়া নেব, সবই নেওয়ার পরেও যদি দেখছেন যে না আমার ক্রমাগতভাবে অক্সিজেনের লেভেলটা 94-94 এর থেকেও নিচে চলে যাচ্ছে, তাহলে কিন্তু প্লিজ আপনি ডাক্তারের সহায়তা নেবেন এবং ডাক্তারের কাছে চলে যাবেন। একটা কথা আমি বারবার আপনাদের বলছি, যে যদি আমরা মেন্টালি উইক হই তাহলে কিন্তু আমাদের অনেক বড় অসুবিধা হয়ে যাবে। তাই আপনারা মেন্টালি উইক হবেন না, মনটাকে দৃঢ় করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমরা তো সিংহ শাবক, তাহলে ভয় আবার কিসের? এর আগেও তো অনেক বিপন্ন এসেছে এ বিশ্বে। আমাদের কাছে আমরা আগে ডায়রিয়াতে ভুগতাম, ডায়রিয়াতে অনেক মানুষ মারা গেছে, প্লেগে মারা গেছে, ম্যালেরিয়াতে মারা গেছে, আর আজ তার সমাধান হয়েছে গো। তাই একদিকে বৈজ্ঞানিকরা যা সাজেশন আমাদের দিচ্ছেন, বা ডাক্তাররা তারা যে দিন রাত কাজ করে যাচ্ছেন, তাদের প্রণাম করে, তাদের নারায়ণের প্রতিনিধি মনে করে তাদের যে উপদেশ তা আমাদের মেনে চলতেই হবে, তাহলেই আমরা রোগমুক্ত হব। এ কথাটা মনে রাখবেন, সংঘর্ষ যত বড়, জিত হবে তত বড়।
এই যে ভ্যাকসিন আজ বেরিয়েছে, তাদের সংঘর্ষে তারা যে দিন রাত কাজ করেছেন আমার বৈজ্ঞানিকেরা, আমার বৈজ্ঞানিক ভাই বোনেরা, তারা যে ভ্যাকসিন আমাদের কাছে নিয়ে এসেছেন, এটার কোনো জাতপাত নেই, এটা কালো সাদা বলে কিছু নেই। ভাই নিশ্চয়ই ভ্যাকসিনটা নিবে। এই ভ্যাকসিন আমাদের প্রতিরোধক। আমরা কেনই বা রোগাক্রান্ত হব, আর কেনই বা হসপিটাল তৈরি করব, বা কেনই বা আমরা অক্সিজেনের জন্য ছোটাছুটি করব? যদি ভ্যাকসিনটা আমরা সময় মতো নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা অনেকটা নিরাপদ হয়ে যাব। মনে রাখবেন, কারো গুজবে বা ভুল কথাতে বা কাউকে ব্লেম দিয়ে, ব্লেম গেম করে, দোষারোপ করে এই রোগ থেকে মুক্ত হওয়া যাবে না। আমাদের অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। আমাদের অভ্যাস যদি আমরা চেঞ্জ না করি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আজ দেখো চতুর্দিকে হিংসা আর হত্যা চলেছে। হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চোখের নিমেষে। গুপ্ত বিষ দন্ত তার ভারী তীব্র বিষে, হত্যারণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, ইটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। ওরে আমরা মানুষ তো হয়েছি, কিন্তু মানও নেই আর হুঁশও নেই। তাই আমি বারবার বলবো যে আমাদের সবাই যে ধর্ম, প্রত্যাহম প্রত্যবেক্ষতঃ নরচরিতম আত্মানম কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎ পুরুষের রীতি। আমরা যে মানুষের চরিত্রে মানুষ নই, আমরা আমাদের মান হুঁশ সব হারিয়ে ফেলেছি। আমরা ধর্মের নামে করি প্রতারণা। সবকিছু লয় তাল সব ভেঙে যাচ্ছে রে, সব ভেঙে যাচ্ছে। সে কবির ভাষায় আমাদের যে শুনতে হবে, আমাদের যে এগিয়ে আসতে হবে। আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে, অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। ভাই, তোমাদের প্রতি অনেক বড় দায়িত্ব এসেছে। হাত বাড়িয়ে দাও সাহায্যের জন্য। এদিন চলিয়া যাবে, কিছুদিন পরে রবে মাত্র কর্মফল চিরদিন তরে। এই সেবাই ধর্ম, ধর্মই সেবা। তাই ভাই, আমি আবার বলছি, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটোরপি, তপস্বিনো গ্রাম সেবা বৃক্ষ ইন্দ্রিয় লোলতা, আশ্রম আপোষদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা, দৈবী মায়া বিমূঢ়াংসা উপচ্ছেদ অনুকম্পয়া। আমাদের যে এই যে ধর্ম, গৃহস্থের ধর্ম, আমাদের যে ধর্ম, একজন যুবক হয়ে গ্রামের সেবার ধর্ম, এই ধর্ম তো ভুলে গেলে চলবে না। আমাদের ধন মন পুত্র কন্যা জ্ঞান বিজ্ঞান সবই মানুষের সেবাতে লাগাতে হবে। বড় দুঃখ হয় রে, যে সময় আমি দেখি অক্সিজেন ট্যাঙ্কার গুলো যাচ্ছে, গায়েব হয়ে গেল রাস্তার থেকে, হদিস নেই তার।
আবার কালোবাজারিরা কালোবাজারি করছে। দুঃখ তো হয়, কিন্তু অনন্ত সূর্যের কাছে ছোট্ট দ্বীপের আর কতই বা প্রতিভা। যদি সবাই মিলে আমরা এগিয়ে আসি, আর আমাদের গুরু বিবেকানন্দ, আমাদের গুরু রামকৃষ্ণ পরমহংসদেব, তার প্রাণ বাণী যদি আমরা স্মরণ করি, তিনি বলেছেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য যদি আমাদের মধ্যে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, আমাদের সাহায্য করতে হবে, কিন্তু মনে রাখতে হবে, রোগীকে ভালোবাসো, রোগকে নয়। রোগেই সঞ্চার করে ভয়। এইটাই তো আমাদের সংকল্প। আমাদের সংকল্প যে আমাদের বিশ্বকে, আমাদের বাড়িতে, আমাদের গ্রামকে, আমাদের শহরকে, আমাদের চতুর্দিকে আমাদের রোগ মুক্ত করে তুলতে হবে। এটাই আমাদের সাধনা। আর যে সময় আমাদের সাধনা এককেন্দ্রিক হবে, সে সময় আমাদের সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসবে। না হলে কি হবে? দৈবী মায়া বিমূঢ়াংসা উপেক্ষের অনুকম্পয়া। উনার মায়াতে, উনার প্রলোভনে, উনার এই পার্থিব আরামের জন্য যেন আমরা নিজেদের না নষ্ট করে পারি। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম বোধে নাহি কারো বল। জনামি ধর্ম নচমে প্রবৃত্তি, জনাম্য ধর্ম নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ যথা নিযুক্ত হোমি তথা করোমি। তিনি আমাদের নিশ্চয়ই ভালো কাজ করাবেন। আমরা বলবো, হে ঈশ্বর, তুমি আমাদের হৃদয়ে এসো, তুমি আমাদের মধ্যে নিত্য উৎসব করে তুলো। নিত্য উৎসবম ভাবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম, যেষাম হৃদয়স্থিত ভগবান মঙ্গলায় তনোহরি। মঙ্গলময় হবে গো, মঙ্গলময় হবে। আর আমরা বলে উঠবো, অসদো মা সদ্গময়, তমসা মা জ্যোতির্গময়, মৃতম মা অমৃতম গময়। একটু একটু আমাদের স্বার্থ থেকে নিজেদের বেরিয়ে আসতে হবে। দেখো চতুর্দিকে শুনতে পাবে, দেখতে পাবে বিশ্বের ক্রন্দন। বিচলিত নারায়ণ আখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাই, শিব জটা বাহিতায় শতধারা ধরিতে জড়িল, শতধারা ধরণীতে জড়িল। বিশ্বের ক্রন্দন, বিচলিত নারায়ণ। এই যে অসংখ্য মানুষ মারা যায়, মানুষের নররূপী নারায়ণ তিনিও যে কাঁদছেন, আখি তার অশ্রুতে ভরিল, তারও চোখে আজ আমি দেখতে পাচ্ছি ভগবানের চোখে জল। গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতায় শতধারা ধরণীতে ঝরিল। এই যে গঙ্গা যমুনা সবই ঝরা ঝরতে চলেছে। তাই বলি ভাই, এখন একটা অপূর্ব সময় সেবা করার। এই সেবা যত্র জীব তত্র শিব, এই মনে রেখে সেবাই ধর্ম। আর এই যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়দের বশ করতে হবে। ইন্দ্রিয়ানি বশীকৃত যত্র যত্র বসেন নর, তত্র তত্র কুরুক্ষেত্র প্রয়াগ পুষ্কর স্মৃত। ইন্দ্রিয়ের তাড়না, ভালো খাওয়ার ইচ্ছা, বাইরে গিয়ে বাজার থেকে কিনে খাওয়ার ইচ্ছা, এগুলো কিন্তু বশ করতে হবে। আর উন্মাদের মতো ছুটে চললে চলবে না। আমাদের জীবনে যা কিছু আছে, ভুলিও না, তোমার ধন, তোমার জীবন, তোমার বিদ্যা বুদ্ধি বিবেক স্ত্রী পুত্র, তোমার ইন্দ্রিয় সাধনের জন্য নয়, তোমার কেবলমাত্র সুখের জন্য নয়, এ অপরকে আনন্দে দেওয়ার জন্য, এ অপরের অশ্রু মুছে ফেলার জন্য। আর এটাই তো সত্য ভাই। সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম। আমাকে বড় দুঃখ হয় যে সময় আমি দেখতে পাই এই তীর্থের জন্য, আমাদের কুসংস্কারের জন্য পূজা মণ্ডপে অসংখ্য ভিড়। যে সময় দেখতে পাই এই তীর্থস্থানে গিয়ে স্নানের জন্য মারামারি, আর এদিকে করোনার যে প্রোটোকল,
তাকে ফলো না করা, এটা কি ভালো জিনিস? দেখো না, আমাদের বাণী কত সুন্দর। আমাদের বাণীতে বলা হয়েছে সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম। সবাইকে যদি দয়া করতে পারলে, সেবা করতে পারলে, এটাই তো সবচেয়ে বড় তীর্থ। সর্বাত্রয় জগমেব চ ধ্যানম তীর্থম, ধৃতি তীর্থম, পুণ্য তীর্থম উদারিতম, তীর্থানাম অপ্পিতৎ তীর্থম বিশুদ্ধির মনসো পরা। এই মনের মধ্যেই তো তীর্থ আছে, সত্যই তো তীর্থ, ক্ষমাই তীর্থ, সেবাই তীর্থ, সর্বভূতে দয়াই তীর্থ। তাহলে এই তীর্থ করার সময় এসেছে রে। এই যে সেবার সময়, হাত বাড়িয়ে দে। আমি বলছি না যে তোরা ছুটে আয়, আরে তোরা তো সেই মানুষ যারা রক্ত দিয়ে সেবা করেছিস, উৎসর্গিত তোরা। ইদম তীর্থম, ইদম তীর্থম ইতি ভ্রমন্তি তামসা জনা আত্মতীর্থম ন জানন্তি কোথম মুক্ষম বরাননে। ইদম তীর্থম, ইদম তীর্থম ইতি ভ্রমন্তি তামসা জনা। তীর্থের পিছনে কারা ছুটছে? যারা তামসিক লোক। আত্মতীর্থম ন জানন্তি কোথম মুক্ষম বরাননে, তার মুক্তি কোথার থেকে হবে? তাহলে ওই তীর্থের জন্য যাস না ভাই, যেখানে ভিড় ভাড়াক্কা হচ্ছে সেখানে যাস না। তোর বাড়িতে যোগ্য আছে রে, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র, অনেকেই তো, সবাই যেন তোর জন্য অপেক্ষা করছে। তাই বারবার আমি বলছি, আমরা আজ পর্যন্ত কি করেছি? বাইরে পেশাব করেছি, বাইরে পায়খানা করেছি, গাই মোষ কাড়া ভেড়া ছাগল, ওদের সাথে স্নান করেছি একই জলে, ওই জল পান করেছি। আমরা কতই না অন্যায় করেছি, বলে দেখ কিভাবে বিষিয়ে দিয়েছি বিশ্বটাকে আমরা। আরে আমাদের তো এগুলো ভুললে চলবে না। কেন থুতু ফেলবো? কেন দক্তা খেয়ে বারবার পিক ফেলবো? কেন আমরা বারবার ওই গুটখা খেয়ে রাস্তাতে থুকবো? আরে আমরা কি বন্য প্রাণী? আমরা কি পশু নাকি রে? আমরা ঈশ্বরের সন্তান। আমরা যে সম্পূর্ণ আলাদা আলাদা। হ্যাঁ, শ্রীণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজ ধামানি দিব্যামিতস্তু। এই যে দৈব বাণী, আমরা যে দেবতার সন্তান রে। তাহলে কেন কেন আমরা এই অসুরীয় প্রবৃত্তিতে মেতে উঠছি? যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমরা তো প্রভুর এই যে বায়ুকে বিষিয়ে দিয়েছি, জলকে বিষিয়ে দিয়েছি, আলোকে নিভিয়ে দিয়েছি, তাহলে কি প্রভু আমাদের ক্ষমা করবেন? তাই বলছি বারবার ভাই, এখনো আমাদের সাবধান হতে হবে, দৃঢ় সংকল্প নিতে হবে। ফালতু আলতু হোয়াটসঅ্যাপ আর এই টিভির সংবাদ, আজ এতগুলো মারা গেল, শ্মশানে জায়গা নেই, এগুলো সব ভুলে যা। এগুলো দেখে কিছু লাভ হবে না। সেবার জন্য হাত বাড়িয়ে দে, নিজেকে প্রিভেনশনে রাখ। নিজেকে যদি রোগ মুক্ত করে রাখলিস, তুই পরিবারকে রোগ মুক্ত করবি। আর পরিবার যদি রোগ মুক্ত হলো, সমাজ রোগ মুক্ত হবে। সমাজ রোগ মুক্ত হলে দেশ রোগ মুক্ত হবে। দেশ রোগ মুক্ত হলে বিশ্ব রোগ মুক্ত হবে। এর চাইতে বড় সেবার কিছু নয়। তাই বারবার বলছি যে ওরে, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছো। এই যে প্রভুকে আমরা বলছি, আমি তো তোমারে চাহি না জীবনে, আমরা তো পাপী রে, বড়াবাজারের ছেলে, গ্রামের ছেলে, তুমি অভাগারে চেয়েছো। হে প্রভু, আমরা অভাগা, তুমি আমাদের দিকে তাকাও। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে ডাকিনি প্রভু, তুমি তো আমাকে ডেকেছো। তাই আমি বলছি আবার লাস্টের দিকে একটা কথা ভাই,
আমাদের মধ্যে ত্রিভুবন উৎপাটনম বলাৎ, ত্রিভুবনকে আমরা উৎপাটিত করতে পারি। কিংভো না বিজনাসি আসমাত, এমন কোন বিজয় নেই, এমন কোন যুদ্ধ নেই যেটাতে আমরা বিজিত হব না। তাই একবার লাস্টে আমি বলছি, ভাই সংকল্প দৃঢ় করো, মন ছোট করবে না। তুমি শাশ্বতের সন্তান, তুমি ঈশ্বরের সন্তান, তুমি সিংহ শাবক, তুমি যা চাইবে তুমি তাই করতে পারবে। তুমি অপ্রতিরুদ্ধ, তুমি অপ্রতিরুদ্ধ। তাই সংকল্প দৃঢ় করো, আর সংকল্প দৃঢ় করে তুমি সাধনা করো। সাধনা করলেই সমাধান বেরিয়ে আসবে। নমস্কার।